গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রুটি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। কর্তা গিন্নি দুজনে মিলে বানাচ্ছি। এটা অবশ্য যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো কিছু নতুন চিত্র নয়, কেন সিএস চ্যাটার্জি আমাকে রুটি শেখায়, বাড়িতে থাকলে অবশ্যই হেল্প করে। আজকে ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি, তার একটা কারণ আছে। রুটিটা একটু দেখবে হেভি। সিএস চ্যাটার্জিকে রুটি তরকারি আর ডিমের ওই ফ্রাই একটা কিছু করে দেবো, ওটা তাহলে বেশিক্ষণ পেটে থাকবে। অ্যাকচুয়ালি সিএস চ্যাটার্জি আজকে অনেকক্ষণের জন্য বাইরে চলে যাবে। সত্যি কথা বলতে গেলে কি, আমাদের বাড়িতে কেউ প্রপার অমলেটও খায় না, আবার প্রপার পোচও খায় না। এই যে এটাকে নাকি বলে এগ ফ্রাই, মানে কুসুমটাকে একটু ধাক্কা মেরে ভেঙে দিতে হবে। এটা আলাদা কি হয় সেটা আমি ঠিক বুঝি না, না বুঝি না বলা ভুল, হয় কি বলো তো, মানে কুসুমটা কাঁচা থাকলে কারুর ভালো লাগে না, আবার কুসুমটার আলাদাভাবে স্বাদ পাওয়া যায়, সাদাটার আলাদাভাবে স্বাদ পাওয়া যায় এইভাবে করলে। আর মধুবন্তী অবশ্য এই রুটির সময় তরকারি ও খাবে না বলে দিয়েছে। ও বলেছে ও একটাই রুটি খাবে, সেটাই ডিম দিয়ে, ওই আর কি ডিম পরোটা মতন ঘরোয়া। পরোটা তো হাতি, পরোটা নয়, মানে রুটিটাই একটু ডিম দিয়ে ভেজে দেবো, উল্টো পিঠে লাগিয়ে দেবো একটু ঘি, তাহলে গন্ধটা সুন্দর উঠবে। আর ছড়িয়ে দেবো ওপর থেকে ও যেটা পছন্দ করে, সেটা হচ্ছে হালকা একটু বিট নুন আর গোলমরিচ। মধুবন্তী বোধহয় আজকে স্টুডিও ওয়ার্ক করবে, প্রস্তুতি নিচ্ছে। আমাকে তুলতে হবে বিছানা এবার। এতটা বয়স হয়ে গেল ফ্রেন্ডস, সিএস চ্যাটার্জির রিটায়ারমেন্ট 10 বছর হয়ে গেল, আমার আর রিটায়ারমেন্ট আসে না। স্কুল, কলেজ, অফিস, কোর্ট সব শেষ হলো, কিন্তু আমার কাজ আর শেষ হয় না। সেই আগেও যা করতাম এখনও তাই। ছবিটা দুর্দান্ত লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। এখনো আজ করে দিচ্ছি যা যা আনাজ ঘরে বাড়তি বুড়তি আছে, কারণ সিএস চ্যাটার্জি নেই, সকাল সকাল ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে গেছে, আসতে প্রচুর লেট হবে। এই একটু বেগুন, একটু বরবটি, একটু মূলো, একটু ঝিঙে, সব শুক্তোর জন্য এসেছিলো, আর একটু কাঁচা কলা, একটু কুমড়ো, এগুলো সব পড়ে আছে। তো এইগুলোই কেটে একটু পাঁচমিশালি তরকারি করে দিচ্ছি। ননভেজ আজ কিছুই করব না, তার কারণ ননভেজ সব আছে। ভাতও প্রচুর বেড়ে আছে, দেখি কি করি ভাতটা নিয়ে। সিএস চ্যাটার্জির জন্য কিছু লঙ্কা ভেজে রাখতে হবে, ভুলে গিয়েছিলাম। এই পাঁচমিশালির তেলেতেই আগে ভেজে তুলে দিই। শক্ত আনাজগুলো একটু কষা যাক মশলার সঙ্গে, তারপর নরম আনাজ দেবো। এখন দিই ঢাকা, ঢাকা দিয়ে নিজের জন্য চা বানাই। আগের সঙ্গে এখনকার তফাৎ শুধু একটাই, আগে ছিল কাজের আয়তন অনেক বেশি, এখন কাজের আয়তন কমতে কমতে একদমই কমে গেছে। আর সঙ্গে সঙ্গে আমার যে কাজ করার ক্ষমতা ছিল সেটাও কমতে কমতে একদম জিরো হয়ে গেছে। সেই জন্য হরে দরে হাঁটু জল। তাই সর্বদা সিএস চ্যাটার্জি রিটায়ারমেন্টের সঙ্গে হিংসে করছি।
চায়ের সেকশন তো ওইদিকে, তাই চা পাতার কৌটো রাখতে গিয়ে তোমাদের কাঁচাটা দেখিয়ে আনলাম। এইবার চাটা নিয়ে একটু শান্তি করে বসবো, গ্যাসটাকে কমিয়ে দেবো। সিএস চ্যাটার্জিকে রুটি আর তরকারি ডিম দিয়ে দিয়েছি, কিন্তু আমি রুটি খাবো না, আমার খাবার খুব একটা সহ্য হচ্ছে না, এই জন্য এই তরকারির মধ্যেই একটু মুড়ি নিয়ে নিয়েছি, ওটাই চায়ের সঙ্গে খাবো। অনেক দেরি করে ফেললাম। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে যে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কী গল্প করব ঠিকমতো বুঝে উঠতে পারছি না। এই জীবন পথে চলতে চলতে প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই উতরাই সবই থাকে, আমারও আছে। আমার জীবনের চড়াই তো শুরু হয়েছে মধুবন্তীর জন্মের ঠিক পর থেকেই। আজ অনেকগুলো পোছা কাচলাম, ওইদিকে আর ধরাচ্ছে না। এই আমরা সব গেঞ্জির জামা কাপড় পরি, বর্ষাকালে বড় মুশকিল গো, বাইরে রোদে না শুকালে না গন্ধ হয়ে যায়। আমার জীবনে তিনটে বড় মর্মান্তিক ঘটনা আছে। মানুষের চলে যাওয়া সেটা তো মানে কি বলবো, ও তো চিরন্তন, ওটা আমি বলছি না। প্রথম মর্মান্তিক ঘটনা মধুবন্তীর জন্মের পরে, যখন আমরা জানতে পারলাম মধুবন্তী আর 5টা বাচ্চার মতো নয়, তখন থেকে শুরু হলো আমাদের পরিবারে, মানে সঙ্গে ইনক্লুডিং আমার বাবা মা ভাইও ছিল, আমার সিএস চ্যাটার্জির, আমার বড় মেয়েটির, সবারই লড়াই চালু হলো। মানে পুরো জীবনটা তো ওলট পালট হয়ে গেল। সেটা বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, এইটুকু ব্লগে বলা যাবে না। আর দ্বিতীয় ঘটনাটি হলো, আমার যত গোল্ড ছিল, আমার বড় মেয়েকে বিয়েতে যত গোল্ড দেওয়া হয়েছিল, সর্বস্ব নিয়ে হাওয়া হলো আমাদের পুরনো চাকর। এইটা হচ্ছে দ্বিতীয় মর্মান্তিক ঘটনা। আর সেটা ছিল মধুবন্তীর মাধ্যমিকের বছর, ভেবে দেখো অবস্থাটা। তৃতীয় মর্মান্তিক ঘটনাটা একটু পরে বলছি। এটা হচ্ছে মিক্সচার মশলা, শুধু জিরে ধনে শুকনো লঙ্কাটা নয়, জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ আর অল্প অল্প পরিমাণে এই গরম মশলা 3টে, মানে দারচিনি লবঙ্গ ছোটো এলাচ দেওয়া আছে। এই অবস্থাতেই নামালে ঠিক হয়, কিন্তু সেটা যে আরও একটু ঘাটা ঘাটা চাই। আর তৃতীয় মর্মান্তিক ঘটনাটা ঘটলো 2018-এর শেষের দিকে, ধরতে পারো 19 থেকেই শুরু হয়ে গেল, আর কমপ্লিট হয়ে গেল বলতে পারো 2021-এ। আচ্ছা, এখানে আমি বলে রাখি, শুধু শুনে যাও বন্ধুরা, এটা নিয়ে কোনো প্রশ্ন করো না, মানে কমেন্ট করো না, কারণ কমেন্ট করলে প্রবলেমটা কী বলো তো, আমার কোনো প্রবলেম না। মধুবন্তী ওই কমেন্টগুলো পড়ে আমাকে এত উদ্বাস্ত করে দেয় যে মানে আমি কষ্টে পড়ে যাই। সেই জন্য আমি বলেছি তোমরা শুধু শোনো, ফিল করো, নো কমেন্ট প্লিজ। বন্ধুরা, মধুবন্তী বিবাহিত, অনেকেই সবাই জানো, যেহেতু ওর গলায় মঙ্গলসূত্রটি আছে, সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করো, আমি সবাইকে উত্তর দিতে পারি না। এই যে রুক্মিণী বলছিলে যে কাকি ব্র্যান্ডের কড়াইটা ব্যবহার করো না, তো আজকে এটা ব্যবহার করব। আজকে হবে সিম্পল বাঙালি স্টাইল। তোমাদের বললাম না অনেকটা ভাত বেড়ে গেছে, তো কি হবে, গতকালের অনেকটা ভাত বেড়ে গেছে, সেই জন্য এটা ভাত ভাজা করে দেবো, একদম দেশি স্টাইল, আমার শাশুড়ির স্টাইলে। এই দেখো ফ্রিজ থেকে বার করে আনলাম, এই ভাতটা বেড়ে গেছে। তো তখন যাই হোক, শাশুড়ি এর সঙ্গে দিত আলু বাদাম আর পেঁয়াজ লঙ্কা এসব দিত, তো আলু কি দেব ভাবছি। এটা হচ্ছে মধুবন্তীর বিবাহ সংক্রান্ত। মধুবন্তীর কিন্তু ডিভোর্স হয়নি ফ্রেন্ডস, খুব শর্টে বলি, ছেলেটি আমাদের থেকে মিসিং। এত বড় সাংঘাতিক ঘটনাটা আমাদের বুড়ো বয়সে ঘটলো। তাই বলছিলাম ফ্রেন্ডস, প্রত্যেকের জীবনেই চড়াই উতরাই আছে। আমাদের দুঃখের কাহিনিটা শুনলে প্লিজ তোমাদের আবারও বলছি, এ নিয়ে কেউ প্রশ্ন করো না। চলো এবার ভালোভাবে। আর এই ভাত ভাজা কিন্তু আমি বাবু বিয়ের আগে কোনোদিনও খাইনি। সেই ফ্রাইড রাইস পোলাও আমার মা করতো গোবিন্দভোগ চাল দিয়ে, সে আলাদা সবজি ফবজি মিশিয়ে, কিন্তু এই যে
ভাত রয়ে গেলে এইরকম ভাবে ভাত ভাজা, যেটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছিল বিয়ের পরে। আর টিফিন বেলায় আমাদের ভাত খাবার কোনো ব্যাপারই ছিল না। আমার মা রুটি, ব্রেড, চিড়ে, সুজি এইসবই বানাতো। পরোটা, লুচি জেনারেলি দিত না খুব একটা। মোহনের কর্নফ্লেক্স, দুধ, আর লুচি পরোটাটা শুধুমাত্র রোববার হতো। এই ভাত ভাজাটা বোধহয় আমাদের বাঙালিদের স্পেশাল। ফ্রাইড রাইস কিন্তু আমরা কখনো বলি না, আমরা বলি ভাত ভাজা, বাসি ভাত ভাজা। আমার শাশুড়ি মার সঙ্গে একটু লম্বা লম্বা করে আলু ভাজার মতো আলু ভাজা, পেঁয়াজ এইগুলো দিয়ে যা খেতে ভালো, একটু হলুদ দিতেন, খুব সুন্দর হতো খেতে। শ্বশুর বাড়িতে এটার খুব চল ছিল। ওরা টিফিন বেলায় ওই যে আসলে আমাদের কোটের ভাত হতো তো 9টা সাড়ে 9টার ভেতরে ভাত, তরকারি, মাছ, ডাল, ভাজা, তেতো সব কিছু হয়ে যেত। আর টিফিন করার সেরকম সময় থাকতো না। সিএস চ্যাটার্জি যদিও খেত না, সিএস চ্যাটার্জির মর্নিং ডিউটি থাকলে সে তো টিফিন নিয়ে চলে যেত, আর দুপুরের ডিউটি থাকলে তার কটা রুটিই চাই, সেটা বাসি দাও ক্ষতি নেই। মানে রাতে তো আমাদের রুটি হতোই। দেখছো অনর্গল বকবক বকবক করতে করতে কাজ করছি, আর কত কি ভুলেও যাচ্ছি। বেশ খানিকটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর ভাই যাদের মনেই প্রশ্ন আসবে, আমার এই 3 সরোর ঘটনাটা তোমরা একটু খুলে দেখে নেবে, তাহলে সব জেনে যাবে। দিলাম একটু রসুন কুচি, একটু আদা কুচি, লঙ্কা হালকা সতে করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা যে শাশুড়ি মা ঠিক কি করে করতেন জানি না, এটা খেতাম শুধু, খুব ভালো লাগতো খেতে। আলু থাকতো না, আলু থাকতো অনেকটা পেঁয়াজও কেটে দিতাম, অনেকটা আলু ভাজা অনেকটা পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা হতো। আমি কাটতাম, মা বানাতেন। শাশুড়ি মায়ের দুটো জিনিস খুব স্পেশাল। একটা হচ্ছে গিয়ে বাসি রুটি ভাজা এত সুন্দর নরম করে ভাজবেন, ওটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আর এটা ভাই শিখতে পারিনি, এটা মা করে দিতেন আর খেয়ে নিতাম। মানে সর্দি ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আর এই আইটেমটা আমাদের বাড়িতে আর হতোই না। ছোট ননদ মায়ের ছিল খুব প্রিয়, ও যা যা খেতে ভালোবাসতো মা সেটা বানাতেন। মায়ের বড় আর ছোট এই দুজন ছিল খুব প্রিয়, তাদের প্রিয় খাবারগুলি মা বানাতেন নিজে হাতে। যতই ঠাকুর থাকুক আর বউ থাকুক, বাকি সব আমি অন্য কিছু করলেও মা কিন্তু ওই সর্দি ভাই কি খাবে, যেমন মুড়ি মাখাটাও মায়ের ছিল অত্যন্ত সুন্দর। মা শুধু মূলো ঘষা আর লঙ্কা আর সর্ষের তেল আর একটু শশা ঘষা দিয়ে যা সুন্দর মুড়ি মাখতেন বিকেলবেলায়, মা আর সর্দি ভাই খেত। আর আমিও টেস্ট করতাম একটু। আমার খিদেটা বরাবরই কম বলে একটুখানি নিতাম, কিন্তু খুব সুন্দর মাখতেন। আর মুড়ি খেতে যে ভালো সেটাও কিন্তু আমি বিয়ের পরেই জেনেছি। চলো এবার একটু দিই ঢাকা, নরম হোক। আমি আবার এক্সট্রা গোটা 4-6 কিশমিশ দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করার জন্য আমাকে এতটা ভাজতে হয়েছে, এত না ভাজলেও চলে। আর জানো তো এটার ওপরে না বেশ যে কোনো লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবুর রস একটু চিপে নিলে লাস্ট পর্যায়ে খুবই সুন্দর লাগে খেতে। আমরা পাতে পাতে নিয়েই খেতাম। তো এটা আমার দেওয়ার জন্যই, কারণ সিএস চ্যাটার্জি খাবে, আমি আর মধুমন্তী একটু লেবুর রস চিপবো। এইটা আমরা প্রথম পাতে খাবো। আচ্ছা, তারপরের পাতে আমরা এমনি ভাত, যেটা আজকে রান্না করলাম এবেলায়, সেটা একটু তরকারিও করেছি, যদি তরকারি কেউ নেয় তো নেবে, না হলে ওটা রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবো। আর নয় আমাদের মাছ আছে, মধুমন্তীর চিকেন আছে, ওই দিয়ে শেষে এইটুকু ভাত খাবো। এই ভাতটা আগে 3 জনে শেষ করব। লাল লাল ভাজা বাদামগুলি ছড়ালে দেখতে ভালো লাগতো, কিন্তু সেটা আমার জো নেই, কারণ সিএস চ্যাটার্জি। আচ্ছা দিয়েই দিই, ঢেলে দেখাচ্ছি। আচ্ছা, সুগন্ধি বানাবার জন্য আমি একটু দিলাম আমাদের বাড়ির স্পেশাল
একটু গোলমরিচ, একটু বিট নুন, নুনটা কম আছে দেখে নিলাম, আর এইটুকু ঘি। কোনো সবজি পড়েনি তো, কোন টেস্টে খাবে। এই হচ্ছে ফাইনাল লুকস। ইয়াম্মি লাগছে বলো। সব খাবার ডাইনিংয়ে পৌঁছে গেছে। চলো তোমাদের খুলে খুলে অল্প দেখিয়ে দিই। আজ মনে হয় এবেলা তরকারি কেউ খাবে না। এই দেখো একটু ভাত করেছি বললাম, রয়ে গেছে দেখো এই চিকেনটা। এই যে লিভার কারি একটু রয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কাল করেছিলাম। মাছ, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আচ্ছা 2 পিস মাছও রয়েছে। মাছ ভাত খাওয়া হবে, আর শুধু মুখে ভাত ভাজা। চলো, এত দুঃখ ভরি কাহানি শোনালাম, এবার মনটা তোমাদের খুশি করে দিই। এগুলো ভেতরে গুঁজে এধার ওধার পড়েছিল, নিয়ে বার করতে খুব অসুবিধা হতো ফ্রেন্ডস। এরকম জায়গায় ছিল, মানে খুব হ্যান্ডি জায়গাটা নয়, মানে খুব বার করতে কষ্ট। সেই জন্য এই বুক সেলফের এটাকে এইভাবে আমি জায়গা করে নিচ্ছি। মেইন যে ক্রকারি ইউনিট, সেটা তো ঠাসা মারা হয়ে গেছে। এবারে ওই কিচেনের যে সেলফটা, মানে ওই কভারটা বানিয়েছি, সেখান থেকেও উঠে উঠে আমাকে পারতে হতো। তাই জন্য আমি এইখানটা ব্যবস্থা করলাম, এখানে আমাকে কিছুর ওপরে চাপতেও হবে না, কিছুই না, ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এই বাসনগুলো এবার একটু ইজিলি অ্যাক্সেস করা যাবে। আরও এধার ওধার কোথায় কোথায় গোজা আছে বার করব। যেমন এই তাকটা আছে, এটাকে ঠিক করব। আর এইটা তো আমি এখন সিএসটি মেডিসিন বড্ড ছড়িয়েছিল, ওই জায়গাটাতে আর হচ্ছিল না, এখানে দিয়েছি ওকে। এটা টেম্পু দেখেছো ফ্রেন্ডস কোথায় কোথায় রয়েছে। ওই দেখো ভেতরে কাগজ মুড়ানো। আর এই জায়গাটাও কত ভারী হয়ে গেছে, কাচের ভিতর থেকেই দেখাচ্ছি তোমাদের, প্রচুর ভারী হয়ে গেছে ফ্রেন্ডস। এটা তো তাও এই লাস্ট তাকটা তো উড, বাকি অংশ দেখো কাঁচ, কাঁচের ওপর কত ভারী হয়ে গেছে। আর খুব ডিপ জানো তো, মানে ভিতর দিক পর্যন্ত, একদম ডিপে পর্যন্ত জিনিস আছে। তার মানে লোডটা দেখো, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কি ক্রকারি ইউনিট দেখিয়ে মন খুশি করতে পারলাম কি না তোমাদের? চলো ফ্রেন্ডস, বিকেল বেলায় এই কাজটুকু আমি কমপ্লিট করলাম। তখন আর সময় ছিল না, আধা খেচড়া ছেড়ে দিয়েছিলাম। আর আজকে এই ইউনিটটা দিয়েই মানে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।